স্টুডেন্টস, হাউ আর ইউ? আশা করি সবাই ভালো আছো। আজ এই ভিডিওটিতে অষ্টম শ্রেণীর অধ্যায় 3 উপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা নিয়ে আলোচনা করা হবে। তো অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো, আর প্রশ্নোত্তরগুলো আমি এখানে দেব, সেগুলো তোমরা যত্ন সহকারে খাতায় লিখে প্র্যাকটিস করো, তাহলে অবশ্যই ইতিহাসে ভালো নাম্বার স্কোর করতে পারবে। তো এসব ছাত্রছাত্রী বন্ধুরা, উপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠাতা, উপনিবেশিক মানে ইংরেজরা আমাদের দেশে অধিকার করে, অর্থাৎ বণিক এর মানদণ্ড রাজদণ্ডে রূপান্তরিত হয়েছিল এবং ইংরেজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এসে রবার্ট ক্লাইভের হাত ধরে নবাব সিরাজউদ্দৌলাকে হারিয়ে বাংলায় ধীরে ধীরে উপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিলেন। তো দেখো, এখানে লেখা আছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আদতে ছিল একটি বণিক সংস্থা। ভারতীয় উপমহাদেশে বাণিজ্যের স্বার্থে তারা কতগুলো ঘাঁটি তৈরি করেছিল। সেই ঘাঁটিগুলোর মধ্যে ছিল মাদ্রাজ, মুম্বাই, কলকাতা। কালক্রমে এই তিনটে বাণিজ্য ঘাঁটিকে কেন্দ্র করে ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা তৈরি হয়েছিল। তাহলে ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা তৈরি হয়েছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি করেছিল বাণিজ্য ঘাঁটিগুলো দখল করে, যেমন মাদ্রাজ, মুম্বাই, কলকাতা, এই তিনটেকে অবলম্বন করে ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা তৈরি হয়েছিল। 1611 ও 1612 খ্রিস্টাব্দে যথাক্রমে মছলিপট্টনম ও সুরাটকে ঘাঁটি করে বিদেশি ব্রিটিশ কোম্পানির বাণিজ্যিক কার্যকলাপ চলতে থাকে। পরে 1639 খ্রিস্টাব্দে মাদ্রাজে একটি বাণিজ্য ঘাঁটি বানায় কোম্পানি। মাদ্রাজপট্টনম গ্রামে সেন্ট জর্জ দুর্গ বানায় ব্রিটিশ কোম্পানি। ক্রমে সেন্ট জর্জ ও মাদ্রাজকে কেন্দ্র করে তৈরি হয় সেন্ট জর্জ দুর্গ বা প্রেসিডেন্সি দুর্গ। তাহলে একটা হলো প্রেসিডেন্সি ব্যবস্থা, একটা হলো জর্জ দুর্গ প্রেসিডেন্সি বা মাদ্রাজ প্রেসিডেন্সি। মাদ্রাজ প্রেসিডেন্সির অন্তর্গত ছিল দক্ষিণ ভারতের বিভিন্ন অংশ, তামিলনাড়ু, কেরালা, অন্ধ্রপ্রদেশের কিছু অঞ্চল, কর্ণাটক এবং উড়িষ্যার বেশ কিছু অঞ্চল মাদ্রাজ প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত ছিল। তো এই প্রেসিডেন্সির দুটি প্রধান প্রশাসন কেন্দ্র ছিল, একটা হলো উটকামন, সেটা হলো গ্রীষ্মকালে, আর শীতকালে আছে মাদ্রাজ। এই দুটো প্রশাসনিক কেন্দ্র দিয়ে মাদ্রাজ প্রেসিডেন্সি বা জর্জ দুর্গ প্রেসিডেন্সির শাসন পরিচালনা করত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। মুম্বাই প্রেসিডেন্সির মূল গোড়াপত্তন করেছিল সুরাটে ব্রিটিশ কোম্পানির ঘাঁটিকে কেন্দ্র করে। ধীরে ধীরে পশ্চিম, মধ্য ভারত ও আরব সাগরের তীরবর্তী অঞ্চলগুলো মিলেই মুম্বাই প্রেসিডেন্সি তৈরি হয়। সিন্ধু প্রদেশ এই প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত ছিল। তো তাহলে বোঝা গেল যে মুম্বাই প্রেসিডেন্স, জর্জ দুর্গ, মাদ্রাজ প্রেসিডেন্স, ব্রিটিশ প্রেসিডেন্স, এবং আরেকটা হচ্ছে বাংলা প্রেসিডেন্স, মানে কলকাতাকে কেন্দ্র করে ব্রিটিশ কোম্পানি ফোর্ট উইলিয়াম দুর্গ বানিয়েছিল। তাই বাংলা প্রেসিডেন্সি, অর্থাৎ বাংলা প্রেসিডেন্সির মধ্যে ছিল 1765 খ্রিস্টাব্দে কোম্পানি বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি অধিকার পায় এবং 1772 খ্রিস্টাব্দে কোম্পানি নিজামতের অধিকার পায়। এই দুই অধিকার নিয়ে বাংলায় একটা প্রেসিডেন্সি ব্যবস্থা গড়ে তুলেছিল, সেটাকে বলা হয় বাংলা প্রেসিডেন্সি ব্যবস্থা। এবং এই প্রেসিডেন্সির মধ্যে বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম, ত্রিপুরা প্রভৃতি অঞ্চল ছিল। তো যাই হোক, এটা এই কটা প্রেসিডেন্সিতে ভাগ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত শাসন করত। তো এসব ছাত্রছাত্রী বন্ধুরা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করি। প্রথম যে প্রশ্নটা দেওয়া হয়েছে যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে কোথায় ঘাঁটি গেড়েছিল। তো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে মাদ্রাজ বর্তমানে চেন্নাই, মুম্বাই বর্তমান মুম্বাই এবং কলকাতায় ঘাঁটি গেড়েছিল। নেক্সট দেখো, বাণিজ্য ঘাঁটিগুলিকে কেন্দ্র করে কোন কোন প্রেসিডেন্সি ব্যবস্থা গড়ে ওঠে। ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা গড়ে উঠেছিল এবং বাণিজ্য ঘাঁটিগুলিকে কেন্দ্র করে ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা, মাদ্রাজ প্রেসিডেন্সি ব্যবস্থা, তারপর আছে বাংলা প্রেসিডেন্সি ব্যবস্থা, মুম্বাই প্রেসিডেন্সি ব্যবস্থা ইত্যাদি গড়ে উঠেছিল। তো নেক্সট দেখো, তারপরে প্রশ্নটা হচ্ছে যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে কোন কোন প্রেসিডেন্সি গড়ে তুলেছিল। নাম্বার 1 হচ্ছে ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা, নাম্বার 2 দেখো মাদ্রাজ প্রেসিডেন্সি ব্যবস্থা, নাম্বার 3 মুম্বাই প্রেসিডেন্সি ব্যবস্থা, আর নাম্বার 4 হচ্ছে বাংলা প্রেসিডেন্সি ব্যবস্থা। তারপর নেক্সট যে প্রশ্নটা আছে দেখো, কত খ্রিস্টাব্দে ভারতে ব্রিটিশ কোম্পানির বাণিজ্যিক কার্যকলাপ চলতে থাকে। এটা আমরা বলেছি যে 1611 ও 1612 খ্রিস্টাব্দে যথাক্রমে মছলিপট্টনম, সুরাট
কে ঘাঁটি করে ব্রিটিশ কোম্পানির বাণিজ্যিক কার্যকলাপ চলত। নাম্বার 5 হচ্ছে সেন্ট জর্জ দুর্গ প্রেসিডেন্সি কাকে বলে? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মাদ্রাজ পট্টনম গ্রামে এক সেন্ট জর্জ দুর্গ তৈরি করেন। পরবর্তীকালে মাদ্রাজ পট্টনম মিলে তৈরি হয় মাদ্রাজ প্রেসিডেন্সি ব্যবস্থা। নেক্সট দেখো যে এখানে লেখা আছে কত খ্রিস্টাব্দে মুম্বাইতে ব্রিটিশ কোম্পানির কার্যকলাপ চলতো। এটা 1687 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে কোম্পানি বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি অধিকার পায়? 1765 খ্রিস্টাব্দে কোম্পানি বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি অধিকার পেয়েছিল। কত খ্রিস্টাব্দে ব্রিটিশ কোম্পানি নিজামতের অধিকার পায়? 1772 খ্রিস্টাব্দে ব্রিটিশ কোম্পানি নিজামতের অধিকার পেয়েছিল। কোন কোন অঞ্চল বাংলা প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত ছিল? বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম, ত্রিপুরা অঞ্চল বাংলা প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত ছিল। নেক্সট দেখো নাম্বার 10, সিন্ধু প্রদেশ কোন প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত ছিল? মুম্বাই প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত ছিল। বাংলা প্রেসিডেন্সির অপর নাম কি? ফোর্ট উইলিয়াম দুর্গ প্রেসিডেন্সি। নাম্বার 12, মাদ্রাজ প্রেসিডেন্সির অপর নাম কি? সেন্ট জর্জ দুর্গ প্রেসিডেন্সি। নেক্সট হচ্ছে কত খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট চালু হয়? 1793 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট চালু হয়েছিল। কত খ্রিস্টাব্দে পিটের ভারত শাসন বলবৎ হয়? 1784 খ্রিস্টাব্দে উইলিয়াম পিট দ্য ইয়ঙ্গার পিটের ভারত শাসন আইন বলবৎ হয়েছিল। নেক্সট টিকা লেখো রেগুলেটিং অ্যাক্ট অনুসারে মাদ্রাজ, মুম্বাই, বাংলা প্রেসিডেন্সি তিনটি স্বতন্ত্র কার্যকলাপের উপরে সরাসরি ব্রিটিশ পার্লামেন্টের নিয়ন্ত্রণ বলবৎ হয়। 1784 খ্রিস্টাব্দে পিট এই আইন চালু করেন। এর ফলে গভর্নর জেনারেল নামে নতুন একটি পদ তৈরি হয় এবং সিদ্ধান্ত হয় যে বাংলার গভর্নরই হবে গভর্নর জেনারেল। তার অধীনে থাকবে মাদ্রাজ, মুম্বাইয়ের বাণিজ্য ঘাঁটিগুলি। গভর্নর জেনারেলের পদের মেয়াদ হবে 5 বছর এবং 4 জন সদস্য নিয়ে তৈরি হবে একটি গভর্নর জেনারেল কাউন্সিল। এই আইনের ফলে কলকাতা ভারতের ব্রিটিশ শাসনের রাজধানীতে পরিণত হয়েছিল। টিকায় লেখো পিটের ভারত শাসন আইন। তো 1784 খ্রিস্টাব্দে ব্রিটেনের প্রধানমন্ত্রী উইলিয়াম পিট নতুন একটি আইন তৈরি করেন। এই আইনকে পিটের ভারত শাসন আইন বলা হয়। 1785 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি এই আইনটি কার্যকরী হয়। এর ফলে ব্রিটেনের পার্লামেন্টের নজরদারি শুরু হয় ব্রিটিশ কোম্পানির কাজের উপর এবং ভারতে কোম্পানির সমস্ত প্রশাসনিক কর্তাই গভর্নর জেনারেলের কর্তৃত্ব মেনে চলতে বাধ্য হয়। তাহলে দেখো পিটের ভারত শাসন আইন সম্পর্কে আমাদের জানতে হবে। তো নেক্সট দেখো তারপরে 27 নাম্বার 17, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে ছিলেন? এলিজা ইম্পে। কর্নওয়ালিস কোড কি? কর্নওয়ালিস বিধি বা কর্নওয়ালিসের আইন। তো 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস আইনগুলিকে সুসংহত করে বিধিবদ্ধ আইন চালু করেন। এই আইনটিকে কর্নওয়ালিসের কোড বলা হয়। এই আইনে দেওয়ানি সংক্রান্ত বিচার, রাজস্ব আদায়ের দায়িত্ব আলাদা করা হয়। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আবেদনের অধিকার স্বীকার করা হয়। সমস্ত আদালতেই প্রধান বিচারপতি হবেন ইউরোপীয়রাই। লর্ড কর্নওয়ালিস উপনিবেশিক বিচার কাঠামো থেকে ভারতীয়দের সম্পূর্ণ বাদ দিয়েছিলেন। নাম্বার 19, কে স্লিম্যান ঠগীদের দমন করেছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং অনেক সংস্কার করেছিলেন, তার মধ্যে লর্ড উইলিয়াম বেন্টিং স্লিম্যান ঠগীদের দমন করেছিলেন। কত খ্রিস্টাব্দে কে পুলিশি ব্যবস্থা চালু করেন? 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস জেলাগুলিকে দেখার জন্য পুলিশ থানা ব্যবস্থা চালু করেছিলেন। নেক্সট হচ্ছে কত খ্রিস্টাব্দে দারোগা ব্যবস্থা বিলোপ হয়? 1812 খ্রিস্টাব্দে দারোগা ব্যবস্থা বিলুপ্ত হয়ে যায়। 92, ব্রিটিশ কোম্পানির সেনাবাহিনীতে কত সিপাহী ছিল? 2,50,000 সিপাহী ছিল এবং তাদের জন্য মোট রাজস্বের 40% খরচ হতো। কত খ্রিস্টাব্দে কে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ তৈরি করেন? লর্ড কর্নওয়ালিস 1800 খ্রিস্টাব্দে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। কে কত খ্রিস্টাব্দে বেনারসে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেছিলেন? 1791 খ্রিস্টাব্দে বেনারসে জোনাথন ডানকন
সংস্কৃত কলেজ প্রতিষ্ঠাতা করেছিলেন? কলকাতা মাদ্রাসকে প্রতিষ্ঠা করেছিলেন লর্ড ওয়ারেন হেস্টিংস। কলকাতা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা চালু করেছিল লর্ড ওয়ারেন হেস্টিংস। এশিয়াটিক নাম্বার 26 এশিয়াটিক সোসাইটিকে প্রতিষ্ঠাতা করেছিল? 1784 খ্রিস্টাব্দে উইলিয়াম জোন্স কলকাতা এশিয়াটিক সোসাইটি তৈরি করেছিলেন। 1784 খ্রিস্টাব্দে উইলিয়াম জোন্স কলকাতায় এশিয়াটিক সোসাইটি তৈরি করেছিলেন। কলকাতায় কত খ্রিস্টাব্দে হিন্দু কলেজ তৈরি হয়? 1817 খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় এবং ডেভিড হেয়ার এই কলেজ প্রতিষ্ঠাতা করেছিলেন। বেতুন স্কুলকে তৈরি করেন বিটন সাহেব বা বেতুন সাহেব। নাম্বার 29 চিরস্থায়ী বন্দোবস্তাকে কত খ্রিস্টাব্দে প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস 1793 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন। কে কত খ্রিস্টাব্দে বাংলার নদীগুলো জরিপ করেন? 1764 খ্রিস্টাব্দে জেমস রেনেল বাংলার নদীপথগুলি জরিপ করেছিলেন। 10 সালা বন্দোবস্ত কে চালু করে? 1790 খ্রিস্টাব্দে কোম্পানির 10 সালা বন্দোবস্ত চালু করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। শ্রীরামপুর ব্যাপটিস্ট দ্য মিশনকে স্থাপন করেছিলেন উইলিয়াম কেরি। সিভিল সার্ভিস পরীক্ষা কে চালু করেন? লর্ড কর্নওয়ালিস সিভিল সার্ভিস পরীক্ষা চালু করেছিলেন। নেক্সট, সামরিক জাতি কাদের বলা হতো? পাঠান, জাট, রাজপুত এবং নেপালি গুর্খাদের সংখ্যা ব্রিটিশ সেনাবাহিনীতে নিয়োগ পেত। মানে এই পাঠান, জাট, রাজপুত এবং নেপালি এবং গুর্খারা ব্রিটিশ সেনাবাহিনীতে নিয়োগ পেত, তাদের সামরিক জাতি বলা হতো। এর থেকে ভাত খাওয়া ভারতীয়রা বাদ যায়, অর্থাৎ যারা ভাত খেত, ব্রিটিশদের ধারণা ছিল তারা দুর্বল, তাদেরকে সেনাবাহিনীতে নিয়োগ দেওয়া হতো না। নেক্সট, 5 সালা বন্দোবস্তকে প্রবর্তন করেন লর্ড ওয়ারেন হেস্টিংস। 5 সালা বন্দোবস্ত চালু করেছিলেন। নাম্বার 36 টিকার লেখ মেকলের প্রতিবেদন। 1835 খ্রিস্টাব্দে 2রা ফেব্রুয়ারি জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি টমাস বেরিংটন মেকলে ভারতবর্ষে শিক্ষার প্রসঙ্গে একটি প্রতিবেদন পেশ করেন। সেই প্রতিবেদনে বলা হয়, ভারতবর্ষে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী তৈরি করাই উপনিবেশিক প্রশাসনের প্রধান উদ্দেশ্য। এই শিক্ষিত মধ্যবিত্তরা জাতিগতভাবে ভারতীয় হলেও রুচি, আদর্শ, নৈতিক আচরণের দিক থেকে ব্রিটিশদের মতো হবে। তার প্রতিবেদনে মেকলে জানিয়েছিল যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ভারতীয় ভাষা চর্চা করবে তারাই সরকারি অনুদান পাবে, যারা ভারতীয় ভাষা চর্চা করবে তারা সরকারি অনুদান পাবে না। তো সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ভারতীয় ভাষার চর্চা করবে তারা কোনো সরকারি অনুদান পাবে না। মেকলে সংস্কৃত কলেজের বিলুপ্তির পথে সওয়াল করেছিলেন। মেকলে ভারতের পরিচিত জ্ঞানচর্চাকে অবজ্ঞা করেছিলেন। তিনি মনে করতেন ব্রিটিশরাই জাতিগতভাবে উন্নত এবং তাদের হাত ধরেই ভারতে আধুনিকতার শিক্ষা আসবে। তারপর দেখো, নেক্সট হচ্ছে টিকা লেখো উডের প্রতিবেদন। 1854 খ্রিস্টাব্দে জুলাই মাসে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উডের নেতৃত্বে শিক্ষা সংক্রান্ত একটি প্রতিবেদন পেশ করা হয়। তাকে উডস ডেসপ্যাচ আইন বা উডের প্রতিবেদন বলা হয়। এই প্রতিবেদনে বলা হয়, সরকারকে প্রাথমিক থেকে বিদ্যালয় স্তর পর্যন্ত একটি সুগঠিত শিক্ষা কাঠামো গড়ে তোলার পরামর্শ দেওয়া হয় এবং পাশ্চাত্য শিক্ষা বিস্তারের মাধ্যম হিসাবে ইংরাজি ও ভারতীয় দুই ধরনের ভাষা চর্চার কথা বলা হয়। টিকার লেখো ইজারিদারি ব্যবস্থা। তো ইজারিদারি ব্যবস্থা ব্রিটিশ কোম্পানির বাংলা প্রেসিডেন্সির ভূমি রাজস্ব বন্দোবস্ত নিয়ে নানা পরীক্ষা শুরু করেন। প্রথমে জমির নিলামে সবচেয়ে বেশি ডাক দেওয়া ব্যক্তিকে জমি দেওয়া হতো। পরে প্রতি 1 বছর করে একজন ব্যক্তির সঙ্গে কোম্পানি ভূমি রাজস্ব বন্দোবস্ত করে। 1772 খ্রিস্টাব্দে জুন মাসে ওয়ারেন হেস্টিংস নদিয়া জেলার একটি নতুন ভূমি রাজস্ব ব্যবস্থা চালু করেন। সেই অনুযায়ী যে ব্যক্তি জমির নিলামে সবথেকে বেশি খাজনা দেওয়ার ডাক দেবে তার সঙ্গে কোম্পানি ওই জমির বন্দোবস্ত করবে। 5 বছরের জন্য ওই জমি ওই ব্যক্তিকে ইজারা দেওয়া হতো বলে একে ইজারিদারি বন্দোবস্ত বলা হয় এবং এই 5 বছরের জন্য দেওয়া হতো বলে একে 5 সালা বন্দোবস্তও বলা হয়ে থাকে। তাহলে দুটোই বলা হয় যে 5 সালা বন্দোবস্ত বা ইজারিদারি বন্দোবস্ত। এবারে দেখো যে কিছু প্রশ্ন আছে,
এখানে দেখো যে উইলিয়াম পিটের ছবি। এই যে উইলিয়াম পিট, এটা একটা মানে রেগুলেটিং অ্যাক্ট এবং পিট প্রণীত ভারত শাসন আইন করেছিলেন উইলিয়াম পিট। এর ছবিটা ভালো করে লক্ষ্য করো। তো তারপরে দেখো ওয়ারেন হেস্টিংয়ের ছবি। ওয়ারেন হেস্টিংস 1793 থেকে 1781 মধ্যে দেওয়ানি বিচার ব্যবস্থা পরিবর্তন করেছিলেন ওয়ারেন হেস্টিংস। এবং তিনি ওয়ারেন হেস্টিং ও লর্ড কর্নওয়ালিস বিভিন্ন রকমের সংস্কার করেছিলেন। নেক্সট দেখো যে এলিজা ইম্পে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন। এর ছবিটা দেখো। তারপরে নেক্সট দেখো যে লর্ড কর্নওয়ালিস তিনি চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিলেন। লর্ড উইলিয়াম বেন্টিং দেখো এই ঠগি দমন করেছিল এবং ইনি অনেক সংস্কার করেছিলেন, ভূমি রাজস্ব সংস্কার করেছিলেন বেন্টিং। তাছাড়া মানে ভারতীয়দের মানে বিভিন্ন ডেপুটি ম্যাজিস্ট্রেট বা ডেপুটি কালেক্টর পদে চাকরি নিয়োগ দিতেন। তো কোম্পানি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে যোগ্যতার মাপকাঠিতে লর্ড উইলিয়াম বেন্টিং চাকরিতে নিয়োগ দিতেন, যোগ্যতার ভিত্তিতে দিতেন, কোনো স্বজনপোষণ নীতি ছিল না। এবং তিনি উঁচু পদে ভারতীয়দের কর্মচারী বেতন কম দেওয়া হতো বলে তিনি প্রতিবাদ করেছিলেন। তো এছাড়া তিনি মানে ঠগি দমন করেছিলেন। তো এই সমস্ত সংস্কারগুলো উইলিয়াম বেন্টিংয়ের সংস্কারগুলো জানতে হবে। নেক্সট দেখো এখানে যে পুলিশি ব্যবস্থা, উপনিবেশিক কাঠামোয় পুলিশি ব্যবস্থা প্রবর্তন করেছিলেন লর্ড কর্নওয়ালিস। এছাড়া সেনাবাহিনীর ব্যবস্থাও হয়েছিল এবং আমলাতন্ত্র, এই তিনটে হচ্ছে উপনিবেশ কর্তৃত্ব প্রতিষ্ঠার প্রকরণ। আমলাতন্ত্র, আমলারা দেশ চালানোর পরামর্শ দিত। এখানে দেখো যে ব্রিটিশ বিচার ব্যবস্থা কীভাবে হচ্ছে, এক জায়গায় একত্রিত হয়ে ব্রিটিশ বিচার ব্যবস্থা অর্থাৎ আইনের চোখে সবাই সমান, আইনের শাসন, আইনের চোখে সমতা দেখানো হয়েছে। এবার দেখো এটা পিকচারটা দেখো। এখানে পিকচারটা হলো উইলিয়াম জোন্সের ছবি। ইনি নতুন মানে শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। এছাড়া উইলিয়াম কেরি, তিনি কলকাতাতে একটা ব্যাপটিস্ট দ্য মিশনের ছাপাখানা কলকাতায় তিনি শুরু করেছিলেন, উইলিয়াম কেরি। এবার দেখো 1835 2রা ফেব্রুয়ারি জেনারেল কমিটি, শিক্ষা কমিটি তৈরি হয়েছিল এবং তার সেটা এই ভদ্রলোকের নাম হচ্ছে মেকলে। এছাড়া হচ্ছে ইনি ছিলেন উড। তাহলে উড এবং মেকলের প্রতিবেদন শিক্ষা সংক্রান্ত জানতে হবে। এরপর দেখো জমি জরিপ, জমি জরিপ করার জন্যে কয়েকজনের নাম আছে। একজনের ফ্র্যাকল্যান্ড, একটা হচ্ছে ফ্র্যাকল্যান্ড মারা যাওয়ার পরে হক ক্যামেরন, ফ্র্যাকল্যান্ড এবং জেমস রেনেল এই সমস্ত জমি জরিপের ব্যবস্থা করেছিলেন ভারতে। ইজারিদারি ব্যবস্থা আমরা আলোচনা করেছি আমাদের প্রশ্ন উত্তরে। তো এরপরে দেখো যেখানে যে পিকচারটা দেওয়া আছে সেটা হলো যে অষ্টাদশ শতকের শেষ দিকে ভারতীয় উপমহাদেশে বিভিন্ন রাজনৈতিক শক্তি এবং লর্ড ওয়েলেসলির শাসনকাল। এখানে দেখো ব্রিটিশ অধিকৃত অঞ্চলগুলো সব হলুদ করে দেখানো হয়েছে। ব্রিটিশ এবং শুধুমাত্র মারাঠা শক্তি হচ্ছে এই মারাঠা অঞ্চলটা মারাঠা শক্তি ছিল, আর অন্যান্য অঞ্চলও এখানে সাদাগুলি সব অন্যান্য অঞ্চল দেখানো হয়েছে। তো লর্ড ওয়েলেসলির শাসন অঞ্চলে দেখা যাচ্ছে ব্রিটিশ অধিকৃত অঞ্চল ছিল। এইগুলো সবই মানে উত্তর ভারতের কিছু অংশ এবং দক্ষিণ ভারতের আর মধ্য ভারতের কিছুটা অংশ মারাঠাদের অধীন ছিল লর্ড ওয়েলেসলির আমলে। এরপরে দেখো এই ছবিটা 19 শতকের মধ্যভাগে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ অধিকৃত অঞ্চল লর্ড ওয়েলেসলির শাসনকালের শেষ দিকে। এই হলুদগুলো দেখো সব ব্রিটিশ অধিকৃত অঞ্চল, অর্থাৎ এইখানে ছিল রাজপুতানা মানে গুজরাট, মহারাষ্ট্র, এই সমস্ত অঞ্চল সব দখল করে ফেলেছিল। বাকি আর কিছুই ছিল না, সবই ব্রিটিশ মানে অন্তর্ভুক্ত। লর্ড ডালহৌসির আমলে সমস্তটাই ব্রিটিশ অধিকৃত হয়েছিল ভারতবর্ষ। এবারে দেখো কিছু প্রশ্ন উত্তর রয়েছে, আমরা প্রশ্ন উত্তরগুলো আবার পরে আলোচনা করব। এখন মোটামুটি ভিতরের অংশগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো উপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠাতায় নিয়ে আলোচনা করা হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করো। আর ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো। আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, তাহলে ভিডিওটি আপলোড করার সঙ্গে সঙ্গে ভিডিওটি পেয়ে যাবে। এবং ইতিমধ্যে আমরা
প্রথম চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টার দিয়েছি, আজকে তৃতীয় চ্যাপ্টার দিলাম। তো পরপর আমরা ক্লাস 8-এর চ্যাপ্টারগুলো দিতে থাকবো। তোমরা আমার এই চ্যানেলের সঙ্গে লেগে থাকো, স্টাডিজ ওয়ার্ল্ডের সঙ্গে, তাহলে প্রত্যেকেই তোমরা প্রশ্নোত্তরগুলো পেয়ে যাবে এবং ইতিহাস বুঝতে তোমাদের কোনো অসুবিধা হবে না। আর আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ স্টুডেন্টস।